নমস্কার। বিগত কয়েকটা দিন ধরে যেটা নিয়ে খুব চর্চা চলছে সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান 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 সবার আগে আমরা আলোচনা করব যে পাকিস্তানে ইকোনমিক ক্রাইসিসটা কেন হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে বর্তমানের পাকিস্তানের স্থিতি কি এবং পাকিস্তান সরকার কোথায় গিয়ে ফেসেছে, এবং আমার যারা ভিউয়ার্স রয়েছে আমরা এটা নিয়ে বোঝার চেষ্টা করব যে ইন্ডিয়া আর বাংলাদেশ পাকিস্তানের এই ইকোনমিক ক্রাইসিস থেকে কি শিখতে পারে। তাই চলুন আজকে আমাদের আলোচনা শুরু করা যাক। নমস্কার, আমি আপনাদের অরিজিৎ ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, এমন একটা দেশ পাকিস্তান যেটা 1947 সালের 14ই আগস্ট অর্থাৎ আমাদের ভারতবর্ষের থেকে একদিন আগে স্বাধীন হয়। পাকিস্তানের তৎকালীন সময় কিন্তু দুটো অংশ ছিল, একটি পূর্ব পাকিস্তান, একটি পশ্চিম পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান কিন্তু আজকের যে ডেটের ম্যাপ আপনারা দেখছেন সেটা নিয়ে স্বাধীন হয়নি। পাকিস্তান আসলে বর্তমান বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানকে নিয়ে একসাথে স্বাধীন হয়েছিল। তার পরবর্তীকালে দেখা যায় যে পাকিস্তানে কিন্তু গণতন্ত্র বা পাকিস্তানের প্রপার গভর্নমেন্ট কিন্তু সঠিকভাবে কখনো রুল করতে পারেনি, বরঞ্চ বদলে পাকিস্তানের ওপর কবজা করে রেখেছিল আর্মি, বা এখনো বলা চলে ছায়াভাবে সরকার চালাচ্ছে আর্মি বা তাদের সেনাবাহিনী। তাই আসুন আমরা শুরুতে চর্চা করি পাকিস্তানের ইতিহাস নিয়ে, যেটা তাদের ক্রাইসিসের অন্যতম কারণ। 1947 সালে ভারতবর্ষের সাথে পাকিস্তান স্বাধীন হয়। 1947 থেকে 1958 সাল অব্দি প্রথম ডেমোক্রেসি পাকিস্তানে কিছুদিনের জন্য ছিল, টালমাটাল অবস্থায় ছিল, তবে ছিল। কিন্তু 1958 সাল থেকে 1971 সাল অব্দি দেখা যায় যে পাকিস্তানে কিন্তু আদতে আর্মির শাসন জারি হয়ে যায়। মনে রাখবেন, সেই সময় পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মানে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে ছিল, দুটো জায়গাতেই আর্মির সম্পূর্ণ কন্ট্রোল চলে আসে। পরবর্তীকালে 1971 সালে পাকিস্তানে হয় জেনারেল ইলেকশন। Elections will take place. সেই জেনারেল ইলেকশনে বাংলাদেশের পার্টি জয়ী হওয়াতে, তাদের ক্ষমতা না দিতে চাওয়াতে পাকিস্তানের দুটি অংশ অর্থাৎ পূর্ব এবং পশ্চিমের মধ্যে বিরোধ বাঁধে এবং সেই সূত্র ধরে ভারতবর্ষের সাথে যুদ্ধ লাগে এবং বাংলাদেশ নামক আলাদা একটি দেশ হয়ে যায় পূর্ব পাকিস্তান। এর পরবর্তীকালে অর্থাৎ 1971 সাল থেকে পরবর্তীকালে যে ইতিহাস, সেটা আজকের ডেটের যে পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তান, সেই ইতিহাস কন্টিনিউ হতে থাকে। 1971 থেকে 1977 অব্দি ডেমোক্রেসি ছিল। 1977 সালে আবার পাকিস্তানে মিলিটারি বা আর্মি কুপ চলে আসে, চলে 88 অব্দি, 1988 অব্দি। এরপর 1988 থেকে 1999 অব্দি ডেমোক্রেসি ছিল। ফির পারভেজ মুশারফ 1999 সালে পাকিস্তানের আর্মি জেনারেল ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়। 2007 সাল অব্দি তার হাতে ক্ষমতা ছিল। তারপর আবার ইলেকশন হয়। 2008 থেকে আজ অব্দি পাকিস্তানে ডেমোক্রেসি রয়েছে, কিন্তু সেটা কেবলমাত্র নামকা বাস্তে। ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তানে আজকের ডেটেও সরকার কে থাকবে এবং কারা থাকবে না সেটাও সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তানি আর্মি। এবং আর্মির এতটা কন্ট্রোল থাকাতে, আর্মি যেহেতু মানুষের ভোট নিয়ে সরকারে আসে না, সেই জন্য আর্মি নিজের স্বার্থ এবং করাপশনের ওপর কাজ করতে থাকছে এবং পাকিস্তানকে ইকোনমিক ক্রাইসিসের দিকে ঠেলে দিয়েছে। কিভাবে ঠেলে দিয়েছে আমরা তার ইতিহাস নিয়ে এই ভিডিওতেই ক্রমাগত চর্চা করব। पहले हालात माशाल्लाह बहुत अच्छा था, काम भी था, लोग आते भी थे। পাকিস্তানে বর্তমানে ইকোনমিক ক্রাইসিসের কি অসুবিধা হচ্ছে? ইকোনমিক ক্রাইসিসের ফলে পাকিস্তানের যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধি। এই মূল্য বৃদ্ধির কারণ হচ্ছে যে ডলারের তুলনায় পাকিস্তানি রুপি প্রায় 40% পড়েছে। মনে রাখবেন, বিভিন্ন কারেন্সি কিন্তু এবছর পড়েছে, ভারতীয় মুদ্রাও পড়েছে। 10% থেকে কিছু অতিরিক্ত ভারতীয় মুদ্রার বাজার দর কমেছে, কিন্তু সমস্যা হচ্ছে পাকিস্তানে সেটা 40% ডলারের তুলনায় পাকিস্তানি মুদ্রার দাম কমে গেছে, যে কারণে ইনফ্লেশন রেট অর্থাৎ দ্রব্য মূল্য বৃদ্ধি ব্যাপক হারে বেড়েছে। কারণ পাকিস্তান মূলত ইম্পোর্ট অর্থাৎ বাইরে থেকে জিনিস কিনে আনা নির্ভর একটি অর্থনীতি, সেহেতু পাকিস্তান বাইরে থেকে যখন কিনছে তারা পাকিস্তানি মুদ্রাতে কিনতে পারছে না, অর্থাৎ পাকিস্তানি রুপিতে কিনতে পারছে না। তাদের সেই পাকিস্তানি রুপিটাকে কনভার্ট করতে হচ্ছে ডলারে, যে ডলারে কনভার্ট করার সময় তাদের অনেক বেশি পাকিস্তানি রুপিস দিতে হচ্ছে, যার ফলে তাদের
যে কোনো জিনিসের দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে পাকিস্তান এই মুহূর্তে সমস্যায় রয়েছে। দ্বিতীয় সমস্যা দাঁড়িয়েছে তাদের পাওয়ার কাটের জন্য ধরা হচ্ছে পাকিস্তানের গোটা বছরের জিডিপির 4% ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ পাওয়ার কাট মানে যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। কারেন্ট চলে যাওয়া আমাদের দেশে হয়তো মাঝে মাঝে আমরা এক্সপিরিয়েন্স করি, কিন্তু আপনারা দেখতে পারবেন যে যত দিন যাচ্ছে আমরা আজ থেকে 10-15 বছর আগে বা 20 বছর আগে যতটা কারেন্ট যেত এখন কিন্তু ততটা কারেন্ট যায় না। অর্থাৎ আমাদের দেশ যে এগিয়েছে তার ফলে এখন কিন্তু কারেন্ট কম যায়, সেটাও ডোমেস্টিক এরিয়াতে। আমাদের ঘরের যে কারেন্টগুলো থাকে সেগুলো ডোমেস্টিক, আর পাকিস্তানে সেখানে টোটাল দেশের পাওয়ার কাট হয়ে যাচ্ছে এবং পাওয়ার গ্রিড ফেল করছে এবং পাওয়ার জেনারেট তারা করতে পারছে না। সব থেকে সমস্যা হচ্ছে তার জন্য ইন্ডাস্ট্রিতে কারেন্ট কেটে যাওয়া মানে ইন্ডাস্ট্রির প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়া, মানে জিডিপিতে অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে তার কুফল পড়া এবং তার ফলে কিন্তু পাকিস্তানের জিডিপি বা পাকিস্তান যে দেশ যে অর্থনীতি তৈরি করে নিজের দেশের মধ্যে সেইটা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এবং আরও এর একটা খারাপ দিক দেখা যাচ্ছে যে যেখানে শহুরে মানুষজন এফেক্টেড, সেটা হচ্ছে পাকিস্তানের যে কোনো শপিং মল, সেই শপিং মল 8টা থেকে 8:30টার মধ্যে বন্ধ করে দিতে বলছে। সরকারের কাছে এটুকু ইলেকট্রিক নেই যেটুকু ইলেকট্রিক দিয়ে ইন্ডাস্ট্রিকে রান করা তো দূর কি বাদ, সরকার তাদের শপিং মলগুলো শহরের চালু রাখতে পারে। এর পরবর্তী কারণ হচ্ছে IMF এর লোন স্যাংশন না করা। পাকিস্তান এখনো পর্যন্ত 75 বছরের ইতিহাসে 23 বার IMF এর কাছে লোন চেয়েছে এবং ভারতবর্ষ কিন্তু 1993 সালের পর থেকে কিন্তু একবারও IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাদের থেকে লোন চায়নি। এবং পাকিস্তান এ যাবৎ 23 বার তো চেয়েছে, তার মধ্যে বেশিরভাগ সময়ই পাকিস্তান কিন্তু তাদের লোন শোধ করেনি। পাকিস্তান গোটা পৃথিবীর মধ্যে রেকর্ডধারী একটি দেশ যারা IMF এর থেকে 23 বার বেল আউট প্যাকেজ চেয়েছে, কারণ আর্জেন্টিনা সেকেন্ড পজিশনে রয়েছে যারা 21 বার IMF এর থেকে বেল চেয়েছে। অর্থাৎ আপনারা বলবেন যে আমরা তো বিভিন্ন সময় আমরাও লোন নিই, ভারতবর্ষের সরকারও তো তাদের বাজেটে দেখেছে যে লোন রিপেমেন্ট করতে তাদের অনেক টাকা লাগে, তাহলে IMF এর থেকে লোন নিতে অসুবিধা কোথায়? দেখুন, আমি আপনাদের বেসিক ফারাকটা বোঝাচ্ছি। যখন ধরুন আপনি ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিচ্ছেন বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে লোন নিচ্ছেন, তখন আপনি আপনার ডেভেলপমেন্টের জন্য লোন নিচ্ছেন। ধরুন আপনি একটা বাড়ি বানাবেন, আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন। আপনি বাড়ি বানাবেন, আপনার জীবনে প্রোগ্রেস করার জন্য লোন নিচ্ছেন। কিন্তু ধরুন আপনি অসুস্থ, আপনি তখন ইন্স্যুরেন্স ক্লেম করছেন, আপনি অর্থাৎ আপনার সব কিছু ঠিক নেই, আপনি তখন ইন্স্যুরেন্স ক্লেম করছেন, তাও আপনি ইন্স্যুরেন্সের টাকা দিয়েছেন যতটা পেরেছেন, সেই জন্য ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের দিচ্ছে। কিন্তু এখানে যেটা দাঁড়াচ্ছে যে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ মিলিয়ে একটা ইন্স্যুরেন্স ধরে রাখুন পৃথিবীর অর্থনীতির, সেটা হচ্ছে IMF কি করে? কেবলমাত্র কোনো দেশের অর্থনৈতিক অবস্থা যখন খুব খারাপ হয়ে যায় তখনই তারা লোন দেয় সেই দেশকে। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের থেকে লোন নেওয়ার অর্থ হচ্ছে আপনার দেশের সবকিছু ঠিক আছে, আপনি আরো ভালো করতে চান, তখন আপনি লোন নিচ্ছেন। IMF এর থেকে লোন নেওয়ার অর্থ হচ্ছে আপনার দেশের অবস্থা খুব খারাপ, আপনি আর কোনো জায়গা থেকে লোন পাবেন না, আপনি সেই জন্য IMF থেকে লোন নিচ্ছেন। ভারতবর্ষ IMF এ 1993 সালে শেষ গেছিল, তারপর আর আমাদের এত অর্থনৈতিক দুর্বলতা বা দুরবস্থা হয়নি যে আমাদের IMF এর কাছে যেতে হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ভারতবর্ষ এই মুহূর্তে IMF এর যে ফান্ড হয় সেই ফান্ডেও তো বিভিন্ন দেশ টাকা দেয়, তবেই তো IMF এর একটা ফান্ড হয়। আমরা ভারতবর্ষ IMF এ প্রথম 10টা দেশের মধ্যে একটা দেশ যারা ফান্ড প্রদান করে, অর্থাৎ ফান্ড লোন নেওয়ার বদলে আমরা সেখানে ফান্ড দিতে পারছি। কিন্তু পাকিস্তানের সমস্যা হচ্ছে তারা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশিবার IMF এর কাছে গেছে, অর্থাৎ তারা সব থেকে বেশিবার অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়েছে। এবং এইবারে সমস্যাটা হচ্ছে IMF তাদের লোন দেয়নি, কারণ IMF বলছে তোমরা যতবার লোন নিয়েছো ততবারের মধ্যে একবারও ভাই আমাদের শোধ করনি, তাহলে আমরা এবার কেন তোমাদের লোন দেবো? তার জন্য বলছে যে তোমরা ট্যাক্স বাড়াও, সাবসিডি কমাও এবং সাধারণ জনগণের হাতে যে তোমাদের ভোটের জন্য যে বিলানোর যে পদ্ধতি রয়েছে ভোটে থাকার জন্য বা সরকারে থাকার জন্য, সেটা বন্ধ করো। কিন্তু পাকিস্তান সরকারের সমস্যা হচ্ছে দেশে রাইট লেগে যাবে।
কারণ এই মুহূর্তে একই খাবারের দাম বা দ্রব্যমূল্য প্রবল রেটে বেড়ে গেছে, এই মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম কিংবা গ্যাসের দাম প্রবল রেটে বেড়ে গেছে, মানুষ এমনি খেতে পাচ্ছেন এবং খবর আসছে যে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সামান্য চাল গম আটা পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে মারামারি করছে। এই অবস্থায় সরকার যদি খাদ্য থেকে সাবসিডি তুলিয়ে দেয়, অলরেডি তারা করতে শুরু করেছে কিছুটা করে, কিন্তু যতটা IMF বলছে ততটা যদি তুলে দেয় তাহলে দেশের মধ্যে মারপিট লেগে যাবে, গৃহযুদ্ধ লেগে যাবে এবং পাকিস্তান সেই ভয়ে না পারছে ট্যাক্স বাড়াতে এবং ট্যাক্স না বাড়াবার জন্য IMF তাদেরকে বেল আউট প্যাকেজ দিচ্ছেন। এবং আরো একটা বড় বিষয়, IMF বলছে তোমাদের গভর্নেন্সের মধ্যে তোমরা মিলিটারি বা আর্মির ক্ষমতা কমাও, কিন্তু পাকিস্তান সেটা করতে রাজি নয়। করবেই বা কেন? কারণ আর্মি তো তাদের সব। IMF के साथ जो शराइत हमने अपने पूरी करनी है वो इट्स बियॉन्ड इमेजिनेशन। সেই জন্য IMF এর লোনও কিন্তু পাকিস্তান এই মুহূর্তে পাচ্ছে না। তাই পাকিস্তানের কাছে এই মুহূর্তে খুব শীঘ্রই ডিফল্টার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, অর্থনীতির কোনো ধর্ম হয় না। ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, ভারতবর্ষ অর্থনীতিতে এই মুহূর্তে সব থেকে বেশি অবদান বা সব থেকে বেশি মান্যতা যে মানুষটাকে দেওয়া হয় সেই মানুষটা কিন্তু একজন পার্সিয়ান। ভারতবর্ষের একটি হিন্দু প্রধান দেশ, ভারতবর্ষের সব থেকে সেরা রাষ্ট্রপতি বলে যে মানুষটাকে মানা হয় সেই মানুষটা কিন্তু একজন মুসলিম। ভারতবর্ষের বুকে মানুষ তার নিজের ধর্মের বাইরেও অন্যান্য ধর্মের মানুষকেও তাদের দেবতা বলে মনে করে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই ভারতবর্ষটা কিন্তু আজকের ডেটের ভারতবর্ষ ছিল না, এই ভারতবর্ষটা ছিল পাকিস্তানকে মিলিয়ে। কিন্তু সমস্যা হলো মোহাম্মদ আলী জিন্নাহর সময় মুসলিম এবং হিন্দুকে ভাগ করে তারা একটি আলাদা দেশ তৈরি করলো। যখন দেশটা তৈরি করলো তখন দেখবেন যে সব থেকে সুবিধাজনক অবস্থায় কিন্তু পাকিস্তান ছিল, তার কারণ পাকিস্তানের কাছে তুলনায় কম সংখ্যক লোক ছিল এবং একই ধর্মের অর্থাৎ মুসলিম ধর্মের মানুষ ছিল। তার ফলে ডাইভার্সিটি কম হওয়াতে নিজেদের মধ্যে বা বিভিন্ন ধর্মের মধ্যে ঝগড়াঝাটি বা অশান্তির সম্ভাবনা কম ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে পাকিস্তান যে এরিয়াগুলো পেয়েছিল সেই এরিয়াগুলো কিন্তু পৃথিবীর অন্যতম ফার্টাইল এরিয়ার মধ্যে একটা, যেমন ধরুন পূর্ব পাকিস্তানের বাংলাদেশ, পৃথিবীর মধ্যে সব থেকে উর্বরতম জমির যদি কোনো জায়গা থাকে তাহলে সেই বাংলাদেশের অংশটা পেয়েছিল। পাকিস্তানের কাছে সুবিধা ছিল যে ডেভেলপমেন্ট করার জন্য, এবং পাকিস্তানের সব থেকে বড় আর একটা সুবিধা ছিল সেটা হচ্ছে যে তাদের স্পেসিফিক জিওগ্রাফিক্যাল লোকেশন। পাকিস্তানের পুরো যে অংশটা রয়েছে সেখান থেকে আপনি সেন্ট্রাল এশিয়াতে যাতায়াত করতে পারবেন, বা এশিয়াকে যদি সমুদ্র মারফত বাণিজ্য করতে হয় তাহলে কিন্তু পাকিস্তানের সাহায্য লাগবেই। তাই জিওগ্রাফিক্যাল লোকেশন এবং পলিটিক্যাল সিচুয়েশন এবং দেশের ইন্টারনাল সিচুয়েশন বলুন, পাকিস্তান কিন্তু সব থেকে সুবিধাজনক অবস্থায় ছিল। কিন্তু পাকিস্তানের কাছে এই ধর্ম নিয়ে রাজনীতিটাই সমস্যা হয়ে যায়, কারণ তারা ধর্ম নিয়ে রাজনীতি করতে করতে ভুলে যায় যে কখন ভারতবর্ষে তাদের দেশের তুলনায় অনেক বেশি মুসলিম ভাই বোনেরা রয়েছেন এবং কখন এই দেশটা একসাথে সবাই মিলে এক হয়ে কিছু বিক্ষিপ্ত ঘটনা বাদ দিয়ে ইকোনমিক প্রোগ্রেসের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি অর্থনীতি কিংবা রাজনীতির মধ্যে ধর্ম ঢুকিয়ে দেন তাহলে সমস্যা হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন ঈশ্বরের উপাসনা করছেন তখন যেমন বলা হয় যে মন্দিরে বা মসজিদে গিয়ে টাকার কথা চিন্তা করাটা উচিত নয়, ঠিক সেইভাবে মনে রাখা উচিত যে যখন টাকার জিনিস হচ্ছে তখন তার মাঝখানে ভগবানকে আনা উচিত না। আর একটা জিনিস পাকিস্তানের সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে শুরু থেকে কিন্তু পাকিস্তানের কাছে ফিনান্সিয়াল কন্ট্রোলটাই ছিল না। তারা ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করেছে, তারা কিন্তু লক্ষ্য করেনি যারা তারা ফিনান্সিয়াল কন্ট্রোলটা পায়নি। যেমন ধরুন শুরুতেই যখন RBI দেশ ভাগ হয় তখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার টোটাল 400 কোটি টাকা ছিল, যেখান থেকে ঠিক হয় 75 কোটি টাকা পাকিস্তানকে দেওয়া হবে। প্রথমে পাকিস্তানকে 20 কোটি টাকা দেওয়ার পর পাকিস্তানের কাছে বাকি 55 কোটি টাকাটা নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল দিতে চাইছিলেন না, যেটা পরবর্তীকালে অবশ্য গান্ধীজির হাঙ্গার স্ট্রাইকের জন্য তারা দিতে বাধ্য হয়। কিন্তু যেটা সমস্যা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে RBI এর সম্পত্তি তো ভাগ হয়ে গেছিল, কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কন্ট্রোল ইন্ডিয়ার কাছে ছিল। এরকমভাবেই ধর্মের ভিত্তিতে যখন দেশটা ভাগ করা হয় তখন ধর্ম নিয়ে তো মানুষজন, কিছু উন্মাদ মানুষজন দেশটা ভাগ করে দেয়, কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু কেউ যায়নি। ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট তৎকালীন সময় ভারতবর্ষে থেকে গেছিল, এবং আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পাবেন যে কত ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভারতবর্ষে থেকে গেছিল। আজকের ডেটের সিপলা, উইপ্রো, মাহিন্দ্রা এই সমস্ত কোম্পানির সাথে কিন্তু পাকিস্তানের একটা যোগ রয়েছে। এই সমস্ত কোম্পানির যারা ওনার রয়েছে তারা কিন্তু আদতে ভারতবর্ষেই থেকে গেছিল, অর্থাৎ ভারতবর্ষের কাছে ফিনান্সিয়াল কন্ট্রোলটা থেকে গেছিল। এবং এই যে ধর্ম নিয়ে উগ্রবাদিতা, এটার ফলে কি হচ্ছে, পাকিস্তান কন্টিনিউয়াসলি তেহরিকে তালিবান এখন যে
যারা রয়েছে তারা পাকিস্তানকে ভেঙে দিতে চাইছে, এবং সমস্ত কিছু নিয়ে পাকিস্তান কিন্তু ধর্ম নিয়ে এবং ভারতবর্ষের বিরুদ্ধে, ভারতবর্ষকে হিন্দুদের দেশ বলে তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইকোনমিক ডেভেলপমেন্টটা করতে পারেনি, এবং অর্থাৎ রাষ্ট্রের উন্নয়ন বা মানবিক উন্নয়নের বদলে পাকিস্তান কিন্তু অন্যদিকে নজর দিয়েছিল। দিতে দিতে তারা একটা জিনিসও ভুলে গেছিল, যে আদতে বর্তমানে মুসলিম সংখ্যা পাকিস্তানের থেকে ভারতবর্ষে অনেক বেশি। পাকিস্তানের না একটি অনুদান নির্ভর অর্থনীতি ছিল, অর্থাৎ ভারতবর্ষ যখন ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছে, ভারতবর্ষ যখন গোটা পৃথিবীর সাথে স্ট্রাগল করে নিজেদের টাকা বা নিজেদের দেশকে বড় করার জন্য ইকোনমিক বিভিন্ন পলিসি নিচ্ছে, পাকিস্তান কিন্তু তখন এড নির্ভর বা অনুদান নির্ভর হিসাবে নিজেদের পেট চালাচ্ছিল বা দেশ চালাচ্ছিল। ভারতবর্ষ যখন বিভিন্ন পলিসি মারফত নিজেদের ইকোনমি চালাচ্ছে, তখন পাকিস্তান আমেরিকা এবং পরবর্তীকালে চীনের অনুদানের উপর নির্ভর করে দেশ চালিয়েছে। দেখুন, একটা ঘটনা ঘটেছিল যে ঠান্ডা যুদ্ধের সময় তখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করার জন্য সেনাবাহিনী পাঠায়। আমেরিকা কি করলো, যে আফগানিস্তানে সোভিয়েতের সাথে লড়াই করার জন্য নিজেদের সেনাবাহিনী না পাঠিয়ে তারা পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তান সরকারকে কাজে লাগালো। অর্থাৎ আপনি রাজনীতিতে দেখতে পাবেন যে চারিদিকে মারপিট হয়, কিন্তু মারপিটের সময় মনে রাখবেন যে লোকগুলো মারপিট করতে থাকে তারা সব সময় ক্ষতিগ্রস্ত হয়, আর যারা মারপিট করতে পাঠায় তারা সব সময় লাভবান হয়। দেখবেন যারা চেয়ারে বসে থাকে রাজনীতিতে তারা কখনো মারপিট করে না, তারা মারপিট করতে পাঠায়, আর যারা মারপিট করে তারা কখনো চেয়ারে যায় না। সেই জন্য এইখানেও ইন্টারন্যাশনাল পলিটিক্সেও সেম জিনিস হয়েছিল। আমেরিকা পাকিস্তানকে আফগানিস্তানে মারপিট করতে পাঠিয়েছিল, পাকিস্তান বোঝেনি বা বুঝেও নিজেদের কিছু গুটি কয়েক মানুষের সরকার কিংবা আর্মির সুবিধার্থে সেখানে মারপিট করতে চলে যায়। বদলে কি হয়, আমেরিকার একটাও লোক সেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়নি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু সেখানে সেনাবাহিনী মারফত বা তালিবান হয়ে সোভিয়েতের বিরুদ্ধে লড়েছিল এবং জীবন দিয়েছিল। সরকারের পকেটে পয়সা এসেছিল, করাপ্টেড পাকিস্তান সরকারের পকেটে পয়সা এসেছিল, এবং তার ফলে পাকিস্তানের সাধারণ মানুষের জীবন গেছিল। কিন্তু যেটা ঘটেছিল যে 1989 সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে পর্যন্ত কিন্তু পাকিস্তান আমেরিকার থেকে বিশাল অঙ্কের একটা এড পেতে থাকে। দেখবেন যে বাচ্চা ছোটবেলা থেকে অপ্রয়োজনীয় অহেতুক অনেক টাকা পেয়ে যায়, সে বাচ্চা পয়সার মূল্য করতে শেখে না, পাকিস্তানও শেখেনি, পাকিস্তানকে সেই টাকা কষ্ট করে আনতে হয়নি, এবং পাকিস্তান সেই জন্য নিজেদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্টও করেনি, এবং পাকিস্তানের অর্থনীতি প্রথম সমস্যায় পড়ে যখন 1989 সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ফলে আফগানিস্তান যুদ্ধ শেষ হয়ে যায়। তখন কিন্তু আমেরিকা আস্তে আস্তে তাদের এড কমিয়ে দিতে থাকে, এবং দেখা যাচ্ছে যে তারপরে পাকিস্তানের আবার আর্মি শাসন জারি হয়ে যায় পরবর্তীকালে। তার পরবর্তীকালে 9/11 হয়। 9/11-এর পর আমেরিকা আবার ফিরে আসে পাকিস্তানে, পাকিস্তান মারফত আফগানিস্তানে অ্যাটাক করতে যায়, এবং পাকিস্তান আবার সেই সময় কিছু অর্থ আমেরিকা থেকে সাহায্য পেয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে তারপরে আমেরিকা আস্তে আস্তে বুঝতে পারে যে পাকিস্তানের টেরোরিস্টদের আশকারা দেওয়া হচ্ছে, পাকিস্তানে এই লাদেনকে খুঁজে পাওয়া যায়, আমেরিকা আবার হাত গুটোতে আরম্ভ করে। সেই সুযোগে সর্বনাশা জিনিসটা পাকিস্তানে চলে আসে, সেটা হচ্ছে চীনের প্রবেশ হয়। ডেপ ট্র্যাপ নিয়ে আমরা সবাই শুনেছি। চীন সিপ্যাকের নামে পাকিস্তানকে ধার দেয়, এবং ধার দিয়ে সেই ধারের টাকাতে চীনেরই কিছু কোম্পানি সেখানে রাস্তাঘাট বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করতে থাকে। পরবর্তীকালে পাকিস্তান যখন বুঝতে শুরু করে যে তারা ডেপ ট্র্যাপে ফেসেছে, তখন আর তাদের কিছু করার থাকে না। দেখুন, আইএমএফ এর থেকে লোন নেওয়ার জন্য আপনাকে অনেক শর্তাবলী মানতে হবে, এবং তার প্রথম এবং প্রধান শর্তাবলী আজ না হলে কাল আইএমএফ দিতই, যেটা এখন দিয়েছে, সেটা হচ্ছে যে মিলিটারির প্রভাব পাকিস্তানের সরকার থেকে কমিয়ে দেওয়া। কিন্তু এটা জেনে রাখবেন যে পাকিস্তানের সর্ব হচ্ছে তাদের আর্মি, যেটা আগেও বলেছিলাম। সেই জন্য আর্মি কখনো যেটা সঠিক ডেভেলপমেন্ট হবে সেদিকে যায়নি, তার কারণ তাদের ভোটে যেতে হয় না, জনগণের ওপর তাদের কোনো দায়বদ্ধতা নেই, তারা পেশি শক্তি দেখাতে চায় এবং তারা করাপশন করতে চায়। সেই জন্য পাকিস্তান সস্তার একটা বা সহজ পন্থা নেয় বাইপাস করে, যেটা চীনের থেকে লোন নেওয়া। কারণ আর্মির কাছে লং টার্মের কোনো প্ল্যান থাকার প্রয়োজন পড়ে না, কারণ তাদের সেখানে যারা আর্মি প্রধান রয়েছে তারা ভীষণ করাপ্টেড, তাদের বিদেশে কোটি কোটি টাকা সম্পত্তি রয়েছে, তারা সেই সময়ের কিছু টাকা দিয়ে দেশটা চালাবার সুযোগ চায়, এবং এমন দেশের থেকে লোন নিতে চায় যেখান থেকে লোন নিলে তারা নিজেদের পকেটে করাপ্টেড করে টাকাটা নিতে পারবে। সেই জন্য তারা আইএমএফ এর বদলে চীনের থেকে লোন চায়।
চীন তাহলে পাকিস্তানকে কেন লোন দিল? কারণ চীনের এটা স্ট্র্যাটেজি যে এমন দেশকে লোন দাও যে দেশ লোন শোধ করতে পারবে না, এবং লোন শোধ না করলে তারা সেই দেশের বেশ কিছু জমিকে নিজের হাতে কবজা করে নেবে। এভাবেই চীন গোটা পৃথিবীকে কন্ট্রোল করতে চায়। তখনই কি দেখা গেল, এই দুটো দেশের করাপ্টেড কিছু মানুষের শর্তাবলী মিলে গেল এবং পাকিস্তান চীনের থেকে সিপ্যাক নামক একটি প্রজেক্টের নাম করে কোটি কোটি টাকা, প্রায় $30 বিলিয়ন ইউএসডিতে, যেটা পাকিস্তানের প্রায় 30-40% লোনের অংশের সমান, সেই টাকা লোন নিয়ে নেয়। আজকের ডেটে পাকিস্তান সেটা শোধ করতে পারছে না। ইমরান খানের সরকার কিছুটা বুঝতে পেরেছিল, তারা সিপ্যাক নিয়ে যখনই একটু কাজ বন্ধ করে দিতে চায় বা যা খুশি করতে যায়, তখন কিন্তু দেখা যায় পরবর্তীকালে কোনো এক অলিখিত লিখনে পাকিস্তানের সাথে তাদের আর্মি চিফের গন্ডগোল লেগে যায় এবং আলটিমেটলি ইমরান খানকে সরে যেতে হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এত কিছুর পরেও পাকিস্তান আর্মির ডিফেন্স বাজেট এই বছরও বৃদ্ধি পেয়েছে। এত কিছুর পরেও আপনারা জেনে রাখবেন যে লাস্ট যিনি আর্মি চিফ রিটায়ার করেছেন, জেনারেল বাজওয়া, এই বাজওয়ার দেখা যাচ্ছে যে $12.6 বিলিয়ন সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। আমি আপনাদের বলছি, এই বাজওয়ার যে ওয়াইফ আছেন, এই বাজওয়ার ওয়াইফ অ্যাকচুয়ালি আর্মি চিফ বাজওয়া বানার আগে 6 বছর ওনার, মানে তার আগে ওনার সেই অর্থে কোনো সম্পত্তি ছিল না, কিন্তু 6 বছর বাদে উনি 6 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি করে ফেলেন এবং জেনারেল বাজওয়ার ফ্যামিলি বিলিয়নিয়ার হয়ে গেলেন 6 বছরের মধ্যে। এবং তারা লজিক দিলেন যে তারা ব্যবসায়ী হয়েছেন। তাদের 12.7 বিলিয়ন পাকিস্তান ডলার 6 বছরে নাকি ব্যবসা করে চলে এলো। একটা ঠান্ডা মাথায় আপনারা ভাবুন যে একজন আর্মি চিফ, তিনি কি এমন ব্যবসা শুরু করলেন আর্মি চিফ হবার পর, যেখানে তার আগে তার ওয়াইফের কোনো সম্পত্তি ছিল না, তাদের বিজনেস রেকর্ড নেই, কিন্তু তারপরে তাদের একটা বিশাল অঙ্কের সম্পত্তি আসতে শুরু করে। সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে যে করাপশন করেই পেয়েছেন। অর্থাৎ আপনারা ভাবুন যে একটা দেশের আর্মি চিফ যদি এতটা করাপ্টেড হয়, সেই দেশের আর্মি কি করবে, আর সেই দেশের আর্মি যদি গোটা সরকারের কন্ট্রোলে থাকে কি হবে। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে জেনারেল বাজওয়ার পছন্দের ব্যক্তিকে ইমরান খান জেনারেল করতে চাননি বলে ইমরান খানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমেরিকার বিখ্যাত ফুড চেন অ্যাকচুয়ালি জেনারেল বাজওয়ার ফ্যামিলি চালায়। এই পাকিস্তান, যাদের সাধারণ মানুষ সারা দিন ধরে মনে করে যে আমেরিকা তাদের শত্রু, এই পাকিস্তান যাদের সাধারণ মানুষ সারাদিন ধরে আমেরিকাকে গালাগাল দিচ্ছে, তাদের আর্মি চিফের ফ্যামিলি আমেরিকারই অন্যতম বড় ফুড চেন চালাচ্ছে। আমি তাদের সাধারণ মানুষকে দোষ দিচ্ছি না, সাধারণ মানুষ জানেন না যে উপরে কি হচ্ছে। ঘটনাটা হচ্ছে এই সমস্ত করাপশন পাকিস্তান আর্মি করছে, এই সমস্ত করাপশন পাকিস্তানের সরকার করছে, কিন্তু তারা বড় লোক হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা বড় লোক হয়ে এদিক এদিক বিদেশে ভ্রমণ করে বেড়াচ্ছে, কোটি কোটি টাকা বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, আর তার ফল ভোগ করছে পাকিস্তানের সাধারণ মানুষ। পাকিস্তানের ফাইনাল সব থেকে বড় সমস্যাটা যেখানটা দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। রাশিয়া এবং ইউক্রেন এরা দুজনেই কিন্তু গমের এক্সপোর্টার। গোটা পৃথিবীতে এরা গম এক্সপোর্ট করে এবং পাকিস্তানের রুটি বা এই ধরনের, আপনারা পাঞ্জাবি ধাবাতে গেলেও দেখতে পাবেন যে ওই দিকে ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে এই ধরনের কালচারটা খুব ছিল। এবং পাকিস্তান তাদের যেহেতু এগ্রিকালচারাল পলিসির ঠিক ঠিকানা নেই, ভারতবর্ষ যেমন এককালে গমের ইম্পোর্টার ছিল, আস্তে আস্তে ভারতবর্ষে যথেষ্ট পরিমাণে গম উৎপাদিত হওয়াতে ভারতবর্ষে গমের এক্সপোর্টার বেড়ে যায়। পাকিস্তানের সমস্যা হচ্ছে পাকিস্তান এক্সপোর্টার থেকে ইম্পোর্টার বেড়ে গেছে, অর্থাৎ তাদের গম আগে এক্সপোর্ট করা হতো, এখন ইম্পোর্ট করা হচ্ছে। এইবার সমস্যাটা যেটা হয় যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ লেগে যায়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লাগাতে যে বড় প্রবলেমে পাকিস্তান ফাঁসে সেটা হচ্ছে মূলত দুটো প্রবলেম। একটা হচ্ছে তেল বা খনিজ অয়েল, আর দ্বিতীয়ত হচ্ছে গম। ফার্স্টে গমে আসছে যে গম কেনার ক্ষেত্রে গমের দাম কিন্তু প্রচুর বেড়ে যায়, ফলে খাদ্য আনতে পাকিস্তানকে অনেক বেশি ডলার খরচা করতে হয়। পাকিস্তানের অলরেডি পাকিস্তানি মুদ্রার যথেষ্ট পিটাই হয়েছে এবং পাকিস্তানি মুদ্রা 40% নেমে গেছে। তারপরেও যখন পাকিস্তানকে গম ইম্পোর্ট করতে হচ্ছে, গমের দাম বেড়ে যায়, ফলে খাদ্য যে সংকট বা এই যে খাদ্য মূল্য বৃদ্ধি, তার সাথে কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধের একটা বড় অংশের যোগাযোগ রয়েছে। এরপরে যেটা হয়, ইন্ডিয়া তাদের ডিপ্লোম্যাসির জন্য রাশিয়া থেকে ডিসকাউন্টেড প্রাইসে অয়েল কিনতে থাকে, অর্থাৎ ইন্ডিয়া প্রায় 30-40% কম রেটে রাশিয়া থেকে অয়েল ইম্পোর্ট করতে থাকে। কিন্তু পাকিস্তান
এমনভাবে ফেসে যায়, IMF এর লোন পাওয়ার জন্য হোক বা FATF এর গ্রে লিস্ট থেকে বেরোনোর জন্য হোক বা আমেরিকা থেকে তাদের বড় বড় লিডার কিংবা আর্মি চিফের ঘুষ খাওয়ার জন্য হোক, আমেরিকান স্যাংশনকে এড়িয়ে পাকিস্তানের কাছে ক্ষমতা ছিল না যে সস্তা রেটে তেল কেনার জন্য, যেটা ভারতবর্ষ করতে পেরেছে। তাই গোটা পৃথিবীর ইকোনমিক ক্রাইসিসের জন্য, যেখানে ইউরোপ পর্যন্ত এনার্জি ক্রাইসিসে চলে যাচ্ছে, যেখানে আজকে ইউকের মতো দেশ অর্থনৈতিক সংকটে ভুগছে, সেখানে পাকিস্তান তো কোন ছাড়। পাকিস্তানের তেল বা এনার্জি সেক্টরে ফুয়েল আনতেও অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে, অনেক বেশি টাকা খরচা হয়ে যাচ্ছে, এবং পাকিস্তান আস্তে আস্তে কিন্তু ইকোনমিক ক্রাইসিসের দিকে এগোচ্ছে। এর মধ্যে বলা হয় যখন মানুষের বিপদ আসে না তখন সব বিপদ একসাথে আসে। এর মধ্যে ফ্লাড আসে পাকিস্তানে, $30 বিলিয়ন লস হয় পাকিস্তানের বিভিন্ন সম্পত্তির, এবং পাকিস্তান সরকারের অবস্থা সব দিক থেকে তীর খাবার মতো হয়ে যায়। এবং এই প্রাকৃতিক বিপর্যয় কিন্তু পাকিস্তান কিন্তু গোটা পৃথিবীর কার্বন অ্যামিনিশনের একটা বড় অংশ, একদমই তারা কার্বন ছাড়ে না, কিন্তু এই যে গোটা পৃথিবীর যে কার্বন অ্যামিনিশন রয়েছে তার ফলে যে ওয়েদার চেঞ্জেস হচ্ছে তার ফল কিন্তু আস্তে ধীরে পাকিস্তানকে ভুগতে হয়। গোটা পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় ক্ষতিগ্রস্ত বন্যা কিংবা পাকিস্তানের ইতিহাসে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত বন্যা পাকিস্তানে হয়, এবং টোটাল পাকিস্তানে বিশাল সংখ্যায়, একে তো রাশিয়া ইউক্রেনে বর্তমানে বেশি দামে হুইট বা গম কিনতে হচ্ছে, তার সাথে পাকিস্তানের নিজস্ব যে প্রোডাকশন সেগুলোও কিন্তু ধ্বংস হয়ে যায়, যার ফলে পাকিস্তান কিন্তু আস্তে আস্তে ডিফল্ট, অর্থাৎ যে লোন তারা নিয়েছে সেই লোন তারা ফেরত দিতে পারবে না, এই ডিফল্টের জায়গায় চলে যাচ্ছে। এবং পাকিস্তানের কাছে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ভারতবর্ষ কিন্তু যখন শ্রীলঙ্কা IMF এর থেকে বেল প্যাকেজ বা চেয়েছে তখন ভারতবর্ষ কিন্তু গ্যারেন্টারে সই করে দিচ্ছে। পাকিস্তান এতবার লোন নিয়েছে আর এতবার লোন শোধ করেনি, পাকিস্তানের গ্যারেন্টার কেউ পাওয়ার সাহস দেখাচ্ছে না। এবং ফাইনালি সব থেকে বড় কথা হচ্ছে বিভিন্ন সমস্যা থেকে কিন্তু একটা দেশকে বের করে আনা যেতে পারে, কিন্তু যেটা থেকে বের করে আনা যায় না সেটা হচ্ছে তারই দেশের, তারই নিজের নাগরিকের মেন্টালিটি। পাকিস্তানে এই মুহূর্তে গরিব আর বড় লোকের প্রচুর ফারাক হয়ে গেছে। আমি যেটা বলছিলাম যে শুধু ধর্ম এবং রাজনীতি এবং অর্থনীতিকে এক করে দেয়। দেখুন ভারতবর্ষ যখন কোভিডের সময় বিপদে পড়েছিল, আপনি দেখবেন যে উইপ্রোর আজিম প্রেম যিনি একজন মুসলিম তিনি এগিয়ে এসেছিলেন, টাটা রতন টাটা যিনি একজন পার্সিয়ান তিনি এগিয়ে এসেছিলেন, কত হিন্দু মানুষ এগিয়ে এসেছিলেন, সবাই মিলে একসাথে ধর্ম ভেদাভেদ ভুলে সবাই মিলে একসাথে আমরা লড়াই করেছি। আপনি মনে করুন তৎকালীন সময় মন্দিরগুলো কি কাজ করেছে, মানুষের জন্য সেবা করেছে, মসজিদগুলোতে হসপিটাল হয়েছিল, বেড ছিল, মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে, সবাই ধর্ম ভুলে বিজ্ঞান কিংবা দেশের জন্য লড়াই করেছে। কিন্তু পাকিস্তানে যেটা সমস্যা হচ্ছে যে তারা এক ধর্মের মানুষ বলে দেশটাকে আলাদা করে দিয়েছে, কিন্তু তাদের মধ্যেও রাজ্যে রাজ্যে বিভেদ, বালুচিস্তানি, পাঞ্জাবি, সিন্ধ, প্রত্যেকের সাথে প্রত্যেকের বিভেদ। এবং এই বিভেদ এমন পর্যায়ে পৌঁছেছে যে এই ইকোনমিক ক্রাইসিসের মধ্যে অর্থনৈতিক বিভেদটাও অনেক ফারাক দেখা যাচ্ছে। একদিকে মানুষ খেতে পাচ্ছে না, একদিকে মানুষ দুমুঠো গমের জন্য, দুমুঠো খাবারের জন্য নিজেদের মধ্যে মারপিট করছে, অন্যদিকে এই ইকোনমিক ক্রাইসিসের মধ্যে পাকিস্তানের লাহোরে যখন কানাডিয়ান কফি ব্র্যান্ড টিম হর্টন তাদের একটি কফি শপ ওপেন করেছে, যেটা পৃথিবীর মধ্যে অন্যতম দামি কফি শপ, সেইখানে মানুষ দেখা যাচ্ছে লাইন দিয়ে কফি কিনছেন। অর্থাৎ একদিকে মানুষ খেতে পাচ্ছে না, আর একদিকে সেই দেশের সেই ধর্মের একই জায়গাকার নাগরিক, একই দেশের নাগরিক দামি ব্র্যান্ডেড কফি শপে গিয়ে লাইন দিচ্ছে খাবার জন্য। গরিব মানুষগুলোর জন্য কিছু তাদের দায়ভার নেই। একদিকে যখন তাদের মানুষ খেতে পাচ্ছে না, সেখানে আরেকদিকে তাদের আর্মি চিফ গিয়ে লন্ডনে 5 দিন ধরে মিটিং করছেন, কি করছেন কেউ জানে না, গোটা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। একদিকে যখন দেশের মানুষ খেতে পাচ্ছেন না, তখন অন্যদিকে তাদের এক্স বা সদ্য প্রাক্তন আর্মি চিফের $12.7 বিলিয়ন পাকিস্তানি ডলারের সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে বা সম্পত্তি হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা দেশে করাপশন, ধর্ম নিয়ে রাজনীতি এবং অর্থনীতির দিকে নজর না দেওয়ার কতটা খারাপ হতে পারে। আমরা কি শিখতে পারি? আমরা শিখতে পারি যে এক, স্বল্প মেয়াদি দিয়ে কিচ্ছু হয় না, দীর্ঘ মেয়াদি প্ল্যান করা দরকার। 2, ভারতীয় আর্মির প্রতি কত শ্রদ্ধাবান হওয়াটা প্রয়োজন। যত এই ঘটনাগুলো দেখি তত ভারতীয় আর্মির প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। কারণ একটা দেশের আর্মি গোটা পৃথিবীর মধ্যে 4 নম্বর শক্তিধর আর্মি, একটা দেশের আর্মি যেটা এই পাকিস্তানের যে আর্মি সরকারকে থাকতে যায় না, সেই আর্মি 93,000 সৈন্যকে কয়েকদিনের মধ্যে বন্দি করে নিয়েছিল। এবং বাংলাদেশের স্বাধীনতা, যদিও বাংলাদেশিরা অসম্ভব লড়াই করেছিল, সবাই মিলে একটা দেশকে স্বাধীন করতে পেরেছিল। একটা দেশের আর্মি যে আর্মির হাতে 21 লাখের ওপর সেনা রয়েছে, সেই আর্মি কোনোদিনও
সরকারকে বদলে দেয়নি বা বদলাবার চেষ্টা পর্যন্ত করেনি। সেই আর্মি চিফ বিপিন রাওয়াত কয়েকদিন আগে মারা গেলেন। আপনারা তাদের দৈনন্দিন জীবন দেখলে বুঝতে পারবেন কতটা সাধারণভাবে তারা থাকতেন। ভারতবর্ষের আর্মি কিন্তু কখনো, অর্থাৎ সরকারকে তারা কাজ করতে দিয়েছিল, অর্থাৎ আর্মি কিন্তু তাদের কাজ যুদ্ধ করা বা দেশকে রক্ষা করা। যুদ্ধ করা না, আমাদের দেশের আর্মির কাজ আমাদের দেশকে রক্ষা করা, আর্মির কিন্তু এটা কাজ। আর তৃতীয়ততে সব থেকে বড় কথা যে একটা দেশের মানুষ, একটা দেশের নাগরিক, তার পরিচয় সে সেই দেশের নাগরিক, তার পরিচয় সে কোন ধর্মের সেটা না। তাই আসুন আমরা সবাই মিলে এই দেশকে ডেভেলপ করি। এবং আমি মনে প্রাণে চাই যে পাকিস্তান যারা আমাদের থেকে কোনোভাবে আলাদা হয়ে গেছে, কিন্তু তাদের সাধারণ মানুষ যারা ভুগছে, যে ছেলেটা তার মায়ের পেটে খাবার তুলে দিতে পারছে না, যে ছেলেটা তার বাবার মুখে খাবার তুলে দিতে পারছে না, তার তো কোনো দোষ নেই, সে তো আর এই পলিটিক্সের মধ্যে যায়নি। তাই পাকিস্তানও ঠিক হয়ে যাক, কিন্তু সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। পাকিস্তান খুব শীঘ্রই কোলাপস করবে বলেই অর্থনৈতিক বিশেষজ্ঞরা আশা করছে। তো আজকে আমরা পাকিস্তানের এই ইকোনমিক ক্রাইসিস নিয়ে আলোচনা এখানেই শেষ করব। পরে যে আপডেট আসবে সেগুলো আপনাদের দেবো। তবে একটা কথা বলি, এই যে এতগুলো খবর, এই যে পাকিস্তানের ইকোনমিক ক্রাইসিসের পুরো খবর আমরা কিন্তু কভার করেছিলাম আমাদের নিজস্ব অ্যাপ বিজি ইনভেস্ট বেঙ্গলি, কারণ এই খবরগুলো কিন্তু পরপর আসছিল এবং ভবিষ্যতে আরো খবর আসবে। তাই আপনারা যদি এই খবরটা প্লাস আপনাদের ইনভেস্টমেন্ট নিয়ে আপনারা কোন মিউচুয়াল ফান্ড কিনতে চাইছেন, বা মিউচুয়াল ফান্ডের খবর কি, শেয়ারের খবর কি, প্রতিদিন কোন শেয়ার বেশি উঠলো বেশি নামলো, কিংবা বিজনেস ওয়ার্ল্ডে গোটা পৃথিবীতে কি হচ্ছে সেগুলো জানতে চান, এবং শেয়ার বাজার নিয়ে ফ্রিতে কোর্স করতে চান, যে কোর্সগুলো বাইরে করতে গেলে আপনাদের কয়েক হাজার টাকা বা লাখ টাকার কাছাকাছি খরচা দিতে হবে, সেটা আমরা নিয়ে এসেছি আমাদের নিজস্ব অ্যাপ বিজি ইনভেস্ট বেঙ্গলিতে। এই বিজি ইনভেস্ট বেঙ্গলি অ্যাপটা আমাদের নিজেদের তৈরি করা অ্যাপ, আমরা কোনো বাইরের অ্যাপকে প্রমোট করছি না। তাই বাংলার এই অ্যাপটা, বাঙালি এন্টারপ্রেনিয়রের এই অ্যাপটা আপনারা যদি সাকসেস করেন তাহলে খুব ভালো লাগবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। 299 টাকা মাত্র সাবস্ক্রিপশন চার্জ, যেটাতে গোটা বছর আপনি এই পুরো সার্ভিসটা পাবেন এবং আপনাকে তার বাইরে একটা টাকাও দিতে হবে না। 299 টাকায় যতগুলো বললাম খবর কিংবা কোর্সের সবটা পাবেন 1 বছরের জন্য। 299 টাকা তো একটা স্ট্যান্ডার্ড ক্যাফেটেরিয়াতে কফি খেতে গেলেও চলে যায়। তাই 299 টাকা ইনভেস্ট করুন সেখানে, যেটা আপনার নলেজ বাড়াবে। ডিসক্রিপশনে আরও একবার বলছি, লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে ইনস্টল করতে পারেন। আর আজকের জন্য এখানেই শেষ করছি। আগামী এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।